আমি একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে সাধারণত W2 যারা ইনকাম করে, এই যে সাইড একটি বিজনেস সেটি এলএলসি, কর্পোরেশন নাকি কোন ফরম্যাটে কিভাবে তারা তৈরি করতে পারেন যেটিতে তারা বেশি বেনিফিট পাবেন? ধন্যবাদ। এটা খুব কঠিন প্রশ্ন। কঠিন এই কারণে যারা W2 তে আছে এবং একটা সাইড হাসেল শুরু করতে চায়, তাদের উচিত হবে তারা কি করবে প্রথমে সিদ্ধান্ত নিবে এবং যেটা করবে সেটাকে অবশ্যই তারা তার পার্সোনাল অ্যাসেটকে প্রোটেক্ট করার জন্য এটা ইদার কর্পোরেশন হতে হবে, কর্পোরেশনের মধ্যে দুই ভাগে বিভক্ত, সি কর্প অথবা এস কর্প, এটা এলএলসি হতে পারে, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এবং পিএলএলসি হতে পারে, এবং লিমিটেড লায়াবিলিটি কোম্পানির মধ্যেও এটা পার্টনারশিপ হতে পারে, একের অধিক ওনার তারা একসাথে হয়ে এই ব্যবসাটা শুরু করছে, অথবা এটা সোল প্রোপাইটারশিপও হতে পারে। সোল প্রোপাইটারশিপ যদি হয় তাহলে হ্যাঁ, পার্সোনাল অ্যাসেটের প্রোটেকশনটা থাকে না। ওর জন্য অনেকেই চায় যে এটা একটা বিজনেস স্ট্রাকচারে আনতে। এখন উনি কি ব্যবসাটা করবেন, ব্যবসাটার বেনিফিট কিভাবে পেতে চান, উনি আজকের থেকে 10 ইয়ার্স ফ্রম টুডে কোথায় গিয়ে দাঁড়াতে চান, এগুলো নিয়ে ডিসকাস করে আমরা সাধারণত রিকমেন্ড করে থাকি যে কি করবেন আপনি, স্ট্রাকচারটা কি হবে। কিন্তু এটাও বলে রাখি, উনি ধরেন যেই স্ট্রাকচারেই থাকুক না কেন, 2 বছর পর 3 বছর পর উনি ডিসাইড করলো আমার অন্য স্ট্রাকচার হলে ভালো হতো, উনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। উনি যেই স্ট্রাকচারে ব্যবসাটা শুরু করেছেন সেখানেই যে থাকতে হবে নট নেসেসারি। উনি হয়তো একটা এলএলসি, সিঙ্গেল মেম্বার এলএলসি ফর্ম করেছিল এবং পরে দেখলো যে না, এটা সুবিধা হচ্ছে না, উনি এটাকে কিন্তু 1120F অর্থাৎ এস কর্পের স্ট্রাকচার দিতে পারে। অথবা উনি যদি মনে করেন যে আমার বিজনেস আজকের থেকে 5 বছর পর 7 বছর পর একটা বড় বিজনেসে পরিণত হবে এবং এটাকে যদি আমি 5, 7, 10 মিলিয়নে সেল করতে পারি, আমি এন্টায়ার সেলটা ট্যাক্স ফ্রি করব, উনি কিন্তু সেই সময় একটা সি কর্পেও ট্রান্সফার করতে পারে যদি এটা উনি মনে করেন। ওর জন্য যেই স্ট্রাকচারই শুরু করুক না কেন, ওটাকে আবার অ্যামেন্ড করা সম্ভব, অথবা নতুন করে স্ট্রাকচার চেঞ্জ করে সেই একই ব্যবসা অন্য স্ট্রাকচারে উনি নিয়ে যেতে পারবেন, মানে পরিবর্তন করা সম্ভব। পরিবর্তন করা সম্ভব। জি। আর কোনো বিষয় আছে যেটি আজকে তথ্য দিতে চান? আরেকটা বিষয় যেটা আমি সাধারণত বলে থাকি, আমরা অনেক সময় দেখি যে আমি এই পরিমাণ ট্যাক্স দিচ্ছি, কিন্তু যারা ফিলদি রিচ তারা কোনো ট্যাক্স পে করে না, অথবা তাদের ট্যাক্স অনেক সামান্য পে করে থাকে। আমরা প্রায় শুনি, এটা নিয়ে কথা হয়, এটা নিয়ে অনেকেই নানা আলোচনা করে এবং বিভিন্ন জনের নামও নিয়ে থাকে ধনীদের। এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে ইনসেনটিভস গুলো দেওয়া আছে, ডিডাকশন গুলো, রাইট অফ গুলো, এগুলো কিন্তু বিজনেসের জন্য করা হয়েছে বলে বিজনেস গুলো এগুলোর ম্যাক্সিমাম বেনিফিট পেয়ে থাকে। অতএব আমি যদি বলি যে ইভেন ওয়ারেন বাফে বলেছিল আমার সেক্রেটারি যেই ট্যাক্স পে করে আমি সেই ট্যাক্স পে করি না, সে যথার্থই বলেছে, যেহেতু তার সেক্রেটারি তো W2 এমপ্লয়ি, অতএব সে যেই ট্যাক্স পে করে, ওয়ারেন বাফে বছরে হয়তো ফিউ মিলিয়নস আর্ন করে এবং সে কিন্তু সেই তুলনায় ট্যাক্স অনেক কম পে করে থাকে। এটার একটা রিজন কিন্তু এদের চ্যারিটেবল গিভিংস অনেক বেশি। কিছুদিন আগে মাইকেল ব্লুমবার্গ $4.3 বিলিয়ন সে চ্যারিটিতে দিয়েছে এবং তার পিছনেই বিল গেটস দিয়েছে 3.7 বিলিয়ন। তো এটাও কিন্তু ওদের একটা ট্যাক্স ডিডাকশন,
বিজনেস থেকে ওরা যখন এই ধরনের বড় অঙ্ক দেয়, বিজনেস হয়তো 10 বিলিয়ন প্রফিট করেছে, সেখান থেকে 4.7 বিলিয়ন দিল, তো এটা তো একটা বিরাট ডিডাকশন তার জন্য, এবং আরো ডিডাকশন তো আছে। তো ওর জন্য তারা এই চ্যারিটি করতে পারে, কিন্তু বিকজ অফ দেয়ার ইনকাম। তো সেই কারণে আমি অনুরোধ করব যে বিজনেসে, আর সবচেয়ে বড় কথা, বি ইয়োর ওন বস। এটা আমরা সকলেই বলে থাকি, অথবা এটা খুব সহজ নয়, আপনাকে অনেক ডিসিপ্লিনড হতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি ইয়োর ওন বস। আপনি যদি ডিসিপ্লিনড না হন, তাহলে কিন্তু আপনার ব্যবসা ভরাডুবি অবধারিত। অতএব এটা করতে হলেও যে বি মাই ওন বস, আমি আমার বস হব এবং আমার যখন ইচ্ছা কাজ করব, যখন ইচ্ছা কাজ করব না, সেটা কিন্তু হবে না। তার আগে আপনাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। সেটাই, সবকিছুই সময়, মেধা এবং যত্ন। আমি বলি সবসময় যে সততার সাথে আপনি যত্ন সহকারে কাজটি কিভাবে করছেন সেটির উপরও আপনার সেটি থেকে আপনি কতটুকু রিটার্ন পাবেন সেটি কিন্তু নির্ভর করে। আমি একটু আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই পারভেজ ভাই, যেহেতু এপ্রিলের মাঝামাঝি সময় ট্যাক্স ফাইলিং এটি শেষ হয়ে যাচ্ছে, এক্সটেনশন করার তো অনেকেই সুযোগ পাবেন, সেই এক্সটেনশন নিয়ে যদি একটু তথ্য দেন। কারণ অনেকেরই ধারণা আছে ফাইল এক্সটেনশন মানে হচ্ছে আমার ট্যাক্স দেওয়ার এক্সটেনশন পেলাম কিনা, সেই বিষয়টি আমি একটু আবারও আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। ধন্যবাদ। এখানে একটা ডেডলাইনের কথা একটু বলে নেই। এস কর্পোরেশন গুলো অথবা যেগুলো পার্টনারশিপ বিজনেস এবং এলএলসি যেগুলো মাল্টি মেম্বার, ওদের ডেডলাইন 15ই মার্চ, আর 3 দিন পর। তো এবছর 15th মার্চ সানডে হওয়াতে 16ই মার্চ এই কর্পোরেশন, এই পার্টনারশিপ গুলো ফাইলিং এর লাস্ট ডে। আপনারা যারা এখনো করেননি, আপনারাও শিগগিরই তৈরি হয়ে নেন, এবং কোনোভাবেই যদি করতে না পারেন, অ্যাটলিস্ট এক্সটেনশন ফাইল করে নেবেন। আর পার্সোনাল ফাইলে এক্সটেনশন নিয়ে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, এটা আমি একটু খোলাসা করতে চাই। সেটা হচ্ছে 15ই এপ্রিল হচ্ছে লাস্ট ডে অফ ফাইলিং। এই দিনের মধ্যে আমার ফাইলটা হতে হবে। অনেকে আমাদেরকে ফোন করে 14ই এপ্রিল যে পারভেজ ভাই আমার একটা এক্সটেনশন নিয়ে নেন। আমি বললাম যে ভাই ঠিক আছে, আমি এক্সটেনশন নিয়ে নিচ্ছি। গত বছর তো আপনি $3000 পে করেছিলেন ফেডারেলকে, এবছর কত পে করবেন? তো উনি বলছেন না, আমি তো কিছু পে করব না, আপনি এক্সটেনশন নেন। আমি বললাম দেন এন্ড অফ দ্য ইয়ারে আপনি যখন ফাইলটা করবেন, আপনি কি ও করবেন টাকা আইআরএস কে? উনি বললো হ্যাঁ, কিন্তু আমি তো এক্সটেনশন নিচ্ছি, এখন কেন? যখন ফাইল করব তখন দিব। এইখানেই ভুল। ফাইলের জন্য এক্সটেনশন আছে, পেমেন্টের কোনো এক্সটেনশন নাই। অনেকেই এসে রাগ হয়, পারভেজ ভাই আপনি এক্সটেনশন নিলেন, এই যে এখন আমি জুলাইতে এসে ফাইল করলাম, পেও করলাম আইআরএস কে যা পে করতে হবে, আমাকে কেন পেনাল্টি চেয়ে বসছে? যেহেতু পেমেন্টের কোনো এক্সটেনশন হয় না, আপনি ফাইল করতে পারেন। অনেকেই প্রশ্ন করে যে আমি তো ফাইলই করিনি, আমি কিভাবে জানবো আমি কত ও করি? ইউজ ইয়োর বেস্ট এস্টিমেট। সেই এস্টিমেশনের উপরে বেস করে আপনি যদি মনে করেন যে আপনি 2000 টাকা ও করবেন আইআরএস কে, আমি রিকমেন্ড করি আপনি 2500 পে করে দেন উইথ দ্য এক্সটেনশন। যেহেতু পেমেন্ট যদি এক্সেস পে করে থাকেন, আপনি তো ফেরত পাচ্ছেন। তো এখানে তো ভয়ের কিছু নেই, যেমন না যে আমি 2500 দিয়ে দিলাম কিন্তু আমার ট্যাক্স লায়াবিলিটি আসলো 2500 টাকা পানিতে গেল। না, পানিতে যায় নাই। উই উইল ব্রিং দ্যাট মানি ব্যাক, আপনার সেই টাকা আমি ফেরত এনে দিব। কিন্তু আপনার বেস্ট এস্টিমেটের কিছু এক্সেস আপনি পে করে দেন যদি পেনাল্টি হিট করতে না চান। অতএব আবারও বলছি, ফাইলিং এর এক্সটেনশন হয়, পেমেন্টের কোনো এক্সটেনশন নেই।
আপনি যদি মনে করেন এন্ড অফ দ্য ইয়ারে আপনি করেন, IRS কে পে করতে হবে, পে অ্যান্ড ফাইল দ্য এক্সটেনশন। এক্সটেনশনের সাথে আমরা IRS এবং স্টেট এজেন্সিকে আপনার যে এস্টিমেটেড ট্যাক্স সেটা পে করতে পারি। সবশেষ প্রশ্ন আজকের মতো, এই ট্যাক্স সিজনে আপনি আর কোন পরামর্শটি দিতে চান? এই যে বাকি 1 মাসই, আমি বলবো 1 মাসের একটু বেশি সময় আছে, তো এই সময়টিতে যারা এখনো ট্যাক্স ফাইল করেননি, করতে যাবেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আজকের মতো উপসংহারে? আমি সব সময় যেটা বলে থাকি, ট্যাক্স ফাইলিং এর ব্যাপারে কোনো তড়িঘড়ি নয়। আপনি শান্ত শিষ্টভাবে আপনার সব ডকুমেন্টস গুলোকে একত্রিত করে তারপর আপনি ট্যাক্স ফাইল করতে আসবেন। অনেক সময় চলে আসছেন, ফাইল করতে যাচ্ছেন, বললাম যে আপনার মেয়ে কি কলেজে যায়, বললো হ্যাঁ। ও কি কোনো 1098 পেয়েছে? ও জিজ্ঞেস করিনি তো জিজ্ঞেস করে দেখেন, অথবা ওর পোর্টালে গিয়ে যদি বের করতে পারে সেটা নিয়ে আসেন। অনেকে ফাইল করতে আসে, বললাম যে গত বছর তো আপনার একটা পিন নাম্বার ছিল, IRS দিয়েছিল। সে বললো এবছর IRS দেয় নাই। আমি বললাম যে IRS জানুয়ারির ফার্স্ট উইকে ওটা মেল করে থাকে। ও তাই নাকি? সে বাসায় ফোন করলো, ওয়াইফ বললো হ্যাঁ তুমি ট্যাক্স ফাইল করতে গেছো, আমি তো যাই না, পিনের চিঠিগুলো তো আমার কাছে। তো এই জিনিসগুলো ঘটছে, এবং যে খুব সুন্দরভাবে নিটলি ডকুমেন্টস গুলো গুছিয়ে নিয়ে আসে, তার বেলায় এগুলো ঘটে না। তো আপনি তাদের একজন হন। আর সেটি তাহলে সবার জন্য কাজটি সহজ হয়, এবং IRS অডিটের মুখে পড়তে হবে না, এবং আবারও আপনাকে ট্যাক্স ফাইলটি পুনরায় করার যে আবেদন সেটিও করতে হবে না। পারভেজ ভাই, অসংখ্য ধন্যবাদ। রমজান মাস, ট্যাক্স সিজন, তারপরে আপনি সময় দিয়েছেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের অনুষ্ঠানে দেখা হবে, এবং ঈদের শুভেচ্ছা তো নিবই। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ নূপুর, ধন্যবাদ আপনার শোকে